আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব 14তম বিসিএস এর ম্যাথ প্রশ্ন এবং এর সহজ সমাধান সম্পর্কে। এর আগে আমরা জেনেছিলাম 10, 11, 12 এবং 13তম বিসিএস এর ম্যাথ প্রশ্ন এবং এটার ইজি সহজ সমাধান সম্পর্কে। আজকে আমরা জানব 14তম বিসিএস এর সহজ সমাধান সম্পর্কে। তো এই বিসিএস এর যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে প্রথম প্রশ্নটি ছিল এমন যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে এর অত্রিভুজের মান কত। অথবা আমরা ইংলিশ ভার্সনটার সাথে দিয়েছি, আমাদের যারা ব্যাংকের চাকরির পরীক্ষা দিতে চাই বা আইবিএর পরীক্ষা দিতে চাই তাদের জন্য ইংরেজিটা অনেক উপকারে আসবে। এই জন্যই তো এটার ইংলিশ ভার্সন হচ্ছে দ্য সাইডস অফ দ্য রাইট অ্যাঙ্গেল অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর 3 and 4 সেন্টিমিটার রেসপেক্টিভলি, হোয়াটস দ্য ভ্যালু অফ দ্য হাইপোটেনাস। তো একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু দেয়া আছে, অত্রিভুজের মান বের করতে বলছে। এটা আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে বক্সের মধ্যে এখানে সমাধান দেওয়া হয়েছে, আমরা যদি সমাধানটা লক্ষ্য করি যে আমরা জানি সমকোণী ত্রিভুজের বেলায় অত্রিভুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন আমরা ভূমির মান দেয়া আছে 3 এবং লম্বের মান দেয়া আছে 4, এটাকে স্কোয়ার করে যোগ করলে আমরা পাচ্ছি 25। তো আমরা এটা হচ্ছে অত্রিভুজ স্কোয়ারের মান ছিল। এখন আমরা এই অত্রিভুজ স্কোয়ারকে যদি 25 পাইছি, এটাকে আমরা বর্গমূল করলে পাচ্ছি হচ্ছে 5 সেন্টিমিটার। তার মানে অত্রিভুজ হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ এই যে ত্রিভুজটির অত্রিভুজের মান 5 সেন্টিমিটার, উত্তর 5 সেন্টিমিটার। এবার আমরা জানবো দ্বিতীয় প্রশ্নটি। তো দ্বিতীয় প্রশ্নটি শুধু একটা সূত্র ছিল যে কোনো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি, বা কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, অথবা হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মুলা ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ প্যারালালিওগ্রাম। এখানে আমরা এটাকে যদি জানি যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ ভূমির পরিমাপ গুণন উচ্চতার পরিমাপ। এটাই ছিল এই প্রশ্নের আনসার। আমরা এবার জানবো তৃতীয় প্রশ্নটি। তো তৃতীয় প্রশ্নটি অনেক সহজ ছিল যে a to the power m into a to the power n equal a to the power m plus n কখন হবে। আমরা যদি এখানে এই যে a to the power m এবং n এর মান যদি ধনাত্মক থাকে অথবা প্লাসের মান থাকে, তাহলে আমরা a to the power এই যে a to the power m plus a to the power n সমান আমরা a to the power m plus n লিখতে পারবো। তাহলে এটার উত্তর হবে যে যখন m ও n এর মান ধনাত্মক হবে। এবার আমরা দেখি চতুর্থ প্রশ্নটি। চতুর্থ প্রশ্নটি একটু বড় বাট অনেক ইজি। যেমন একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। অথবা দ্য লেন্থ অফ এ rectangular region is increased by 20% and its breadth is reduced by 10% and the percent change area is dash। তো এটার ক্ষেত্রে আমরা বলা আছে যে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে 20% কিন্তু প্রস্থ হ্রাস পাবে 10%, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে শতকরা কত। আমরা এখানে যে সমাধান দিয়েছি তা যদি একটু লক্ষ্য করি ধরি, আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 100 ক এবং 100 খ, তার মানে দৈর্ঘ্য 100 ক এবং প্রস্থ হচ্ছে 100 খ। সুতরাং ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ বা 10,000 ক খ। 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য 120 ক এবং 10% হ্রাসে প্রস্থ হবে 90 ক। এখানে আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া প্রয়োজন। সুতরাং নতুন ক্ষেত্রফল হবে 120 ক গুণন 90 খ সমান হচ্ছে 10,800 ক খ। আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেল আগের তুলনায় 800 ক খ। এখন এই 800 ক খ যে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এইখানে এটা বৃদ্ধি পেয়েছে হচ্ছে আমাদের আগের ক্ষেত্রফল ছিল 10,000 ক খ, সেই 10,000 ক খ ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল 10,000 ক খ সাপেক্ষে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 800 ক খ। আর সুতরাং ক্ষেত্রফল 1 সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে 800 ক খ বাই 1000 ক খ। তো এটাকে যদি আমরা এভাবে সমাধান করি, সুতরাং শতকরা যেহেতু চাইছে 100 ক খ সাপেক্ষে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে
800 কক্ষ গুণন 100 ভাগ হচ্ছে 10,000 কক্ষ। আমরা এখানে 1 2 3 4 চারটা শূন্য দিয়ে যদি উপরে চারটা শূন্য কেটে দিই এবং কক্ষ দিয়ে কক্ষ কেটে দিলে আমাদের থাকতেছে হচ্ছে 8, অর্থাৎ শতকরা 8% বৃদ্ধি পেয়েছে। তার মানে এই প্রশ্নের উত্তর হবে যে ক্ষেত্রফল শতকরা 8% বৃদ্ধি পেয়েছে। এবার আমরা জানবো 5 নং প্রশ্নটি। 5 নং প্রশ্নটি বলা আছে, এক গোয়ালা তার ক সংখ্যক গাভীকে তার 4 পুত্রের মধ্যে নিম্নলিখিতভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে 2 ভাগের 1 অংশ, দ্বিতীয় পুত্রকে 1 ভাগের 4 অংশ এবং তৃতীয় পুত্রকে 5 ভাগের 1 অংশ এবং বাকি 7টি গাভী চতুর্থ পুত্রকে দিল। এখন প্রশ্ন হচ্ছে ওই গোয়ালার গাভীর সংখ্যা টোটাল কত ছিল? অথবা আমরা বলি, এ মিল্কম্যান ডিস্ট্রিবিউটেড হিজ কাউজ অ্যামং হিজ 4 sons, হি মেড এ গিফট, half to his first son, 1/4 to second son and 1/5 to third son of his cows and the remaining 7 cows to fourth son. What was the total number of cows of the milkman? এই প্রশ্নটিতে আমরা একটু খেয়াল করব, সমাধানটা একটু গুরুত্বপূর্ণ। যে গোয়ালা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুত্রকে টোটাল দিল বা দান করলো এখানে হাফ প্লাস 4 ভাগের 1 প্লাস হচ্ছে 5 ভাগের 1, এটাকে আমরা লসাগু করে যোগ করলে পাই 19 ভাগের 20 অংশ। অর্থাৎ সে তার যতগুলো গাভী ছিল তার 20 ভাগের 19 ভাগই দিয়ে দিয়েছে তার 3 সন্তানকে, আর 1 ভাগ দিয়েছে চতুর্থ সন্তানকে। তো অবশিষ্ট ছিল আর হচ্ছে 20 ভাগের 1 অংশ, যেটা চতুর্থ সন্তানকে দিয়েছিল। তো 20 ভাগের 1 অংশ সমান হচ্ছে 7টি গাভী। সুতরাং একবার সম্পূর্ণ অংশ সমান হচ্ছে 7 ভাগ 20 ভাগের 1, বা এটাকে গুণ করলে আমরা যখন হরকে লব, লবকে হর হয়ে যায় অর্থাৎ উল্টিয়ে যায়, তখন 7 গুণন যদি 20 আমরা করি, 7 গুণে 14 অর্থাৎ 140টি। তার মানে এটার আনসার আমরা বুঝলাম যে ওই গোয়ালার টোটাল গাভীর সংখ্যা ছিল 140টি। এবার আমরা জানবো ষষ্ঠ প্রশ্নটি। তো ষষ্ঠ প্রশ্নটিও একটি ইন্টারেস্টিং প্রশ্ন। যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, যে শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত হবে? অথবা at 5% per annum a sum amounts to টাকা 50,000 after 20 years, find the capital. তো এখানে আমাদের মূলধনের পরিমাণ বা আসলের পরিমাণ বের করতে বলছে। তো আমাদের প্রশ্ন দেওয়া ছিল 5% হার সুদে 100 টাকা 20 বছরের সুদ যেহেতু হয় 5 গুণন 20 সমান হচ্ছে 100 টাকা। তো 100 টাকার 20 বছরের সুদে আসলে হচ্ছে গিয়ে 200 টাকা। সুতরাং সুদ আসল 200 টাকা হলে আসল হয় 100 টাকা, এবং সুদ আসল 1 টাকা হলে আসল হচ্ছে 100/200 টাকা। সুতরাং সুদ আসল যেখানে আমাদের দেয়া আছে প্রশ্নের মধ্যে 50,000 টাকা, যেহেতু এখানে 50,000 হবে, যেহেতু সুদ আসল দেয়া আছে 50,000 টাকা, সুতরাং আসল হবে 100 গুণন 50,000 ভাগ হচ্ছে 20 টাকা সমান, আমরা এটাকে কাটাকাটি করলে পাই 2500 টাকা, এবং এইখানে আমাদের 5,000 জায়গায় 50,000 লিখতে হবে। তো এইভাবে আমরা পাইলাম এই প্রশ্নের উত্তর যে আসল হচ্ছে 25,000 টাকা। অর্থাৎ এই প্রশ্নের মূলধন হলো 25,000 টাকা। এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের 2500 না হয়ে 25,000 হবে, এবং এখানে 5,000 জায়গায় 50,000 দিতে হবে, তাহলে কাটাকাটিটা মিলে যাবে। এরপরে আমরা দেখি 7 নং প্রশ্ন। 7 নং প্রশ্ন বলা আছে যে 18 ফুট উচ্চ একটি খুঁটি ভেঙে গেল এবং ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙেছিল? অথবা a pole of 18 feet long breaks such that parts are not completely separated and the upper part makes on 30 degree angle with the ground. At what height did the pole break? পোলটি কত উঁচুতে ভেঙেছিল? আমরা এই প্রশ্নের সমাধানের জন্য যদি একটু চিত্রটা লক্ষ্য করি, যে চিত্রটা এরকম হয়, একটি পুল এরকম লম্বা ছিল কিন্তু সেটা এই যে ক বিন্দুতে ভেঙে গেছে। তো
এটা ভেঙে এখানে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা বলতে পারি পুরোটার দৈর্ঘ্য যদি এখানে ক বিন্দুতে ভেঙে গিয়েছিল, তাহলে 18 মিটারের মধ্যে আমরা এই 18 থেকে ক বাদ দিলে অত্রিভুজ পাবো এবং এইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা মনে করি খুঁটিটি মাটি হতে ক ফুট উঁচুতে ভেঙেছিল, অতএব ভাগাংশের দৈর্ঘ্য হবে 8 মাইনাস ক ফুট। আর আমরা এখন পরিমিতি অনুযায়ী করব যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অত্রিভুজ। এখন সাইন থিটার মান এখানে দেওয়া আছে 30 ডিগ্রি, আর লম্বের মান আমরা চিত্র থেকে পাচ্ছি ক বাই 18 মাইনাস ক। তো বাদি আমরা সাইন 3 ডিগ্রির মান হচ্ছে হাফ লিখলাম এবং এই পাশে যা ছিল তাই রয়ে গেল। পরবর্তী লাইনে আমরা যে ক কে 2 দিয়ে যদি গুণ করি 2 ক আর গুণ করলে আর এই পাশে হয় 18 মাইনাস ক। তো এই 2 কর সাথে এই যে ক যদি আমরা এখানে যোগ অবস্থা নিয়ে আসি 3 ক হয়, 18 জায়গায় 18 রয়ে যায়। 18 উপপক্ষকে 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ক সমান 6। তার মানে খুঁটিটি 6 ফুট উঁচুতে ভেঙেছিল এবং এই প্রশ্নের আনসার হবে 6 ফুট। পরবর্তী প্রশ্ন 8 নং প্রশ্নটি হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত। তো এটা আমরা যদি একটু সমাধান করি যে হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা এখানে প্রথমে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এবি 2ab প্লাস বি স্কোয়ার। উভয় থেকে আমরা যে 2ab যদি কেটে দেই তাহলে এখানে এরকম থাকে হাফ ইন্টু 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। উভয় থেকে 2 কমন নিলে আমাদের এই হাফের সাথে 2 এ কাটাকাটি হয়ে যায় এবং থাকে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমাদের এই যে এখানে প্রশ্নটা বলেছিল যে হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত, এটার মান আমরা পাইলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই প্রশ্নের আনসার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা জানবো 9 নং প্রশ্নটি। এটা একটু কঠিন, তবে আমরা খেয়াল করলে ইনশাল্লাহ বুঝে যাব। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, সংখ্যাটি উহার বা এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি, সংখ্যাটি কত। অথবা in a number of 2 digits the digit in the units place is 3 more than the digit in the tens place. The number is 4 more than 3 times the sum of the digits. What's the number? আমাদের সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে। এখানে যেহেতু প্রশ্নে বলা ছিল যে দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, এককের অঙ্ক যেহেতু 3 বেশি, তো আমরা যদি মনে করি এককের অঙ্ক খ তাহলে দশকের অঙ্ক ক, সুতরাং সংখ্যাটি হবে 10 ক যোগ খ। এটা হচ্ছে একটা স্বাভাবিক। আর এটা হচ্ছে শর্ত মতে যে খ থেকে যদি আমরা ক বিয়োগ করি তাহলে 3 পাই, কারণ বলেছিল এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে এককের অঙ্ক থেকে দশকের অঙ্ক বাদ দিলে আমরা 3 পাই। এবং দ্বিতীয় শর্ত মতে 10 ক যোগ হচ্ছে খ সমান হচ্ছে 3 ইন্টু ক যোগ খ প্লাস 4, এটা আমরা লিখতে পারি। তো এটাকে যদি আমরা পরবর্তীতে এরকম ভাবে লিখতে পারি যে মাইনাস ক প্লাস খ সমান হচ্ছে 3, এটা ছিল আমাদের এই যে এখানের এই লাইনের। এবং পরবর্তীতে আমরা দ্বিতীয় শর্ত মতে যেটা নিয়েছি সেটাকে আমরা লিখতে পারি যে 7 ক মাইনাস 2 খ সমান হচ্ছে 4। এটা আমরা সমাধান করলেই পেয়ে যাই। তারপরে আমরা এরকম যে 1 নং সমীকরণকে 7 দিয়ে গুণ করে তা থেকে 2 নং সমীকরণ যোগ করি আমরা। তো 1 নং যে সমীকরণটা আমরা এখানে পাইছি এটাকে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে হয় মাইনাস 7 ক যোগ 7 খ ইকুয়াল 21 বা 21। এবং পরবর্তী যে দ্বিতীয় সমীকরণটা ছিল এটা এখানে বসালাম, আমরা এটাকে যোগ করলাম। উভয়কে যোগ করলে এখানে 7 ক থেকে আমরা 2 ক বাদ দিলে পাচ্ছি হচ্ছে 6 খ, আর এখানে প্লাসের 7 ক মাইনাসের 7 ক কাটা যায়। এবং এখানে 21 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হয় 25। এবং আমরা ক্ষয়ের মান তাহলে লিখতে পারি হচ্ছে উভয়কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে যে
25কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, সুতরাং ক্ষয়ের মান আমরা পেলাম 5। এখন আমরা যে ক্ষয়ের মান 1 নং সমীকরণে বসাবো। তো 1 নং সমীকরণ ছিল মাইনাস ক প্লাস খ, ক্ষয়ের জায়গায় আমরা -5 বসিয়েছি এবং এটাকে সমাধান করে আমরা পাচ্ছি হচ্ছে 2। তো নির্ণয়ের সংখ্যাটি হবে যে 10 ক যোগ খ। আমরা এই 10 ক্ষয়ের জায়গায় 2 বসালাম এবং ক্ষয়ের জায়গায় 5 বসালাম এবং এটাকে আমরা যোগ করে পাচ্ছি হচ্ছে টোটাল 25। তার মানে যেখানে প্রশ্ন বলেছিল যে সংখ্যাটি কত, তো এই প্রশ্নের উত্তর হবে 25। পরবর্তীতে আমরা জানবো এখন 10 নং প্রশ্নটি। এটা একটি মজার প্রশ্ন, যদি একটু খেয়াল করি। একটি ঘড়িতে 6টার ঘন্টার ধ্বনি ঠিক 6টায় শুরু করে বাজতে 5 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টার ঘন্টার ধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? তো এখানে আবার ব্র্যাকেটে বলা ছিল যে ঘন্টার ধ্বনি সময় সমান ব্যবধানে বাজবে। তার মানে হচ্ছে আমাদের 6টি ঘন্টা ধ্বনি বাজতে সময় লাগবে 5 সেকেন্ড, অর্থাৎ এখানে আমাদের 6টায় ঘন্টা ধ্বনি বাজবে 6 বার, ঠিক তেমনি 12টারও ঘন্টা ধ্বনি বাজবে 12 বার। এটাই বলছিল যে ঘন্টা ধ্বনির সময় সমান ব্যবধানে বাজে। তো 6টি ঘন্টা ধ্বনি সময় বাজতে যেহেতু 5 সেকেন্ড সময় লাগে, একটি বাজতে সময় লাগে 5/6 সেকেন্ড এবং 12টি ঘন্টা ধ্বনি বাজতে সময় লাগবে হচ্ছে 5 × 6/12। এটাকে আমরা কাটাকাটি করলে পাচ্ছি 10 সেকেন্ড। তার মানে এই প্রশ্নের উত্তর হবে 10 সেকেন্ড, অর্থাৎ 12টার ঘন্টা ধ্বনি বাজতে 10 সেকেন্ড সময় লাগবে। পরবর্তীতে আমরা জানবো 11 নং প্রশ্নটি, এবং এই প্রশ্নটি বলার আগে আমরা বলে নিই, আমরা বিসিএস এর ম্যাথের উপরে অ্যানালাইসিস করে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করেছি, যেটা সকল চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওই প্রশ্নগুলো বিসিএস এ বারবার রিপিট হচ্ছে, একটা প্রশ্ন 5 বার 6 বার এমনকি এর চেয়ে বেশিও বার রিপিট এসেছে। তো ওই প্রশ্নগুলো সবার জন্যই গুরুত্বপূর্ণ। যারা আমরা এই ভিডিওটি মিস করেছি তাদের জন্য এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে আমরা সেই ভিডিওটি পেয়ে যাব ইনশাল্লাহ। এবং জানবো এখন আমরা সর্বশেষ প্রশ্নটি, যে 1 কুইন্টাল সমান কত কেজি? এক্সপ্রেস 1 কুইন্টাল ইন কেজি। আমাদের কুইন্টালকে কেজিতে রূপান্তর করে এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে 1 কুইন্টাল সমান হচ্ছে 1000 কেজি। তো এই প্রশ্নের উত্তর 1000 কেজি। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও আলোচনা। পরবর্তীতে আমাদের সাথে আবার দেখা হবে 15তম বিসিএস এর ম্যাথ প্রশ্ন নিয়ে। এই পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এই কামনায় বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই। খোদা হাফেজ।